ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 14 পেপার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, দাতাত রাজনীতির উদ্ভবের কারণ। এ সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও লেকচার ক্লাসের পর এর যে 20 নম্বরের যে অ্যান্সার, সেই অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নিই। দেখো 6 সেমিস্টার ডিএসসিসি 14, এখানে প্রশ্ন হচ্ছে দাতাত রাজনীতির উদ্ভবের কারণ। তোমাদের এই ডিএসসিসি 14 পেপারের যে সিলেবাস, সেই সিলেবাসের যখন আমি সেটাকে ডিসকাস করেছিলাম, সেই সময় তোমাদের সিলেবাসের একেবারে শেষ যে ইউনিট রয়েছে, সেই ইউনিটে আমরা পেয়েছিলাম এই দাতাত রাজনীতি। তা দাতাত বিষয়টা কি সেটাই আমাদেরকে জানতে হবে। দেখো, দাতাত একটি ফরাসি শব্দ, যার বাংলা মানে দাঁড়ায় উত্তেজনা প্রশমন, অর্থাৎ উত্তেজনা কমানো, যাকে আমরা বলতে পারি যে রিল্যাক্সেশন অফ টেনশন, টেনশন থেকে মুক্তি। এখন এই টেনশনটা কিসের সেটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন জায়গায় আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে একদিকে সমাজতান্ত্রিক রাশিয়া এবং অন্যদিকে পুঁজিবাদী আমেরিকার মধ্যে মতানৈক্য ঘটে এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন ভিয়েতনাম, কোরিয়া, ইন্দোচীন, এরপরে রয়েছে কিউবা, এরকম বিভিন্ন জায়গার উপরে অধিকারকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে একটা উত্তেজনা দেখা দেয়, একটা টেনশন তৈরি হয়, দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধার একটা উপক্রম তৈরি হয়, যাকে আমরা বলছি ঠান্ডা লড়াই। দীর্ঘ 40 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই 1990 সাল পর্যন্ত, 1945 থেকে 90, এই 45 বছর সমগ্র বিশ্ব আচ্ছন্ন হয়েছিল এই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে বিরোধ, সেই বিরোধের বাতাবরণে। কারণ একদিকে ছিল আমেরিকার পুঁজিবাদী নেতৃত্ব বা পুঁজিবাদী জোট, অন্যদিকে ছিল রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। বিশ্বের বেশিরভাগ দেশ এই দুই জোটের মধ্যে ছিল। আমেরিকাকে বলা হতো প্রথম বিশ্ব আর রাশিয়াকে বলা হতো দ্বিতীয় বিশ্ব। এখন এই দুই দেশের মধ্যে এই 40-45 বছর ধরে একটা যুদ্ধের আবহাওয়া সব সময় কিন্তু ছিল, একটা টেনশন সব সময় ছিল, যাকে আমরা বলছি ঠান্ডা লড়াই। এখন এই দীর্ঘদিন ধরে এই ঠান্ডা লড়াই চলার পর দুই দেশের রাষ্ট্রপ্রধানরা উপলব্ধি করেন যে এই ঠান্ডা লড়াই চালিয়ে আখেরে কোনো লাভ নেই, এতে নিজেদের আর্থিক ক্ষতি হচ্ছে। এই রকম বোঝাপড়ার বা নিজেদের এই উপলব্ধি থেকে তারা বুঝতে পারেন যে এখন থেকে কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সংকট দেখা দিলে, দুই দেশের মধ্যে আলাপ আলোচনার ভিতর দিয়ে এই সমস্যার সমাধান করা হবে। এই যে সিদ্ধান্ত নেওয়া হলো যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা হবে, এই আলাপ আলোচনাটাকে বলা হয় দাতাত বা উত্তেজনা প্রশমন। কেন এই দাতাতের রাজনীতি গ্রহণ করলো দুটি দেশ, সেটাই আমাদেরকে দেখতে হবে। কারণ দাতাত রাজনীতির উদ্ভবের কারণটা আমাদের দেখাতে হবে। ফরাসি এক প্রধানমন্ত্রী ছিলেন দা গল, তিনি 1960-এর দশকে প্রথম এই দাতাত শব্দ ব্যবহার করেছিলেন। আর এই দাতাত শব্দ কার্যক্ষেত্রে প্রয়োগ করেছিলেন সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ। আমরা নিকিতা ক্রুশ্চেভের ব্যাপারে শেষে আসবো আলোচনায়। তার আগে দেখবো যে দাতাত রাজনীতি কেন গ্রহণ করতে হলো, তার কারণগুলো কি। এখানে কারণগুলো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা 8টা পয়েন্টের মধ্যে দিয়ে বা 8টি কারণের মধ্যে দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করব। দেখো, প্রথম যে কারণটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমেরিকার আভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট দেখা দেয়। আভ্যন্তরীণ ক্ষেত্রে কেন সংকট দেখা দেয়? কারণ ভিয়েতনাম যুদ্ধ করে আমেরিকা, সেখানে প্রচুর সেনা মারা যায়। আমেরিকার নিজের দেশে এর বিরুদ্ধে বিরোধিতা করে জনগণ, এবং এই ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা অংশগ্রহণ করে তার প্রচুর অর্থ ব্যয় হয়। এরকম বিভিন্ন কারণে আমেরিকার মধ্যে একটা বোধোদয় হয়, আমেরিকা ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহার করে ফিরে আসে। এগুলো সম্ভব হয় আমেরিকার আভ্যন্তরীণ সংকটের কারণে। ফলে এই আমেরিকার এই আভ্যন্তরীণ সংকট দেখা দিলে আমেরিকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই নিক্সন, তার উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঙ্গার,
তিনি প্রথম আমেরিকাতে এই দাতাত রাজনীতির অবতারণা করেছিলেন এবং দাতাত রাজনীতি গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন রাষ্ট্রপতিকে। মার্কিন অর্থনীতির অবনমন, অর্থাৎ আমরা জানি মার্কিন অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়ে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা মন্দা দেখা দেয় সারা বিশ্ব জুড়ে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মন্দা দেখা দেয়, যার প্রভাব পড়ে আমেরিকার উপরে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নিয়েছিল মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি। এই দুই নীতির মূল বিষয় ছিল যে দরিদ্র দেশগুলোকে অর্থ সাহায্য দেওয়া। গ্রিস, তুরস্ক এরকম বিভিন্ন দেশে কিন্তু হাজার হাজার ডলার, কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার অর্থ সাহায্য কিন্তু আমেরিকা দিয়েছে। তো এই সমস্ত টাকা জোগাতে গিয়ে আমেরিকার উপরে একটা অর্থনৈতিক চাপ পড়ে এবং আমেরিকার অর্থনীতির অবনমন ঘটে। তখন তারা উপলব্ধি করে যে রাশিয়ার সাথে এই ঠান্ডা লড়াইয়ের অবসানের প্রয়োজন। সেই জায়গা থেকে দাতাত রাজনীতির আবির্ভাব হচ্ছে। এরপরে দেখো জোট নিরপেক্ষ নীতি। তা যখন এই ঠান্ডা লড়াই চলছিল, অর্থাৎ একদিকে যখন সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, অন্যদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট, সমগ্র বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কোন জোটে না গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এক নতুন নীতি গ্রহণ করেন, যার নাম জোট নিরপেক্ষ নীতি, অর্থাৎ কোন জোটে না যাওয়া। ক্রমশ এই জোট নিরপেক্ষ নীতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশ্বের দরিদ্র দেশগুলো এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয় এবং এর সদস্য সংখ্যা বাড়তে থাকে। ফলে ঠান্ডা লড়াই যেটা চলছিল তার উপর গিয়েও কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রভাব পড়ে, ঠান্ডা লড়াই দুর্বল হতে থাকে। সেই জায়গা থেকে দাতাত রাজনীতির অবতারণা শুরু হয়। এরপরে দেখো রয়েছে সোভিয়েত কর্তৃত্বের শিথিলতা। তা সোভিয়েত ইউনিয়ন যেটা তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, রাশিয়া তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলো নিয়ে যে একটা জোট বেঁধেছিল রাশিয়া, যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, সেই জোটটা অনেকটা শিথিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কারণ এই জোটের সদস্য দেশগুলো তারা সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে বেরিয়ে আসতে চাইছিল, তারা রাশিয়ার নিয়ন্ত্রণ মুক্ত হতে চাইছিল। ফলে এই জোটের যে শক্তি সেটা অনেকটা দুর্বল হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়নের উপরে সোভিয়েত রাশিয়ার যে প্রভাব ছিল সেই প্রভাবটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, সেটা শিথিল হয়ে পড়ে। ফলে দাতাতের আবির্ভাবের একটা যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়। এরপরে দেখো সোভিয়েত অর্থ সংকট। তা সোভিয়েত রাশিয়াতেও এই সময় অর্থনৈতিক সংকট দেখা দেয়, যেমনটা আমেরিকায় হয়েছিল ঠিক সেরকম সোভিয়েত ইউনিয়নে কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দেয়। কারণ ঠান্ডা লড়াই পরিচালনা করতে গিয়ে তাদের যে সাম্যবাদী আন্দোলন আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই আন্দোলনের প্রসার ঘটাতে গিয়ে অর্থের প্রয়োজন। সেই অর্থ যোগান দিতে পারছিল না রাশিয়া ওরফে সোভিয়েত ইউনিয়ন। ফলে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং তারাও উপলব্ধি করে আমেরিকার সাথে ঠান্ডা লড়াইয়ের আর প্রয়োজন নেই, অর্থাৎ বোঝাপড়ার প্রয়োজন, এখন আর যুদ্ধের প্রয়োজন নেই। এরপরে দেখো যে পয়েন্টটা রয়েছে পারমাণবিক যুদ্ধের ভীতি। তা রাশিয়া এবং আমেরিকা দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ এবং দুটি দেশই কিন্তু ভালোভাবেই জানে যে পারমাণবিক অস্ত্রের শক্তি কতটা। যদি কোনো যুদ্ধ বাধে তাহলে উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই পারমাণবিক অস্ত্রের দ্বারা। তাই যুদ্ধ সম্পর্কে তাদের মনে সবসময় ভয় ছিল। দুই দেশের মধ্যে শত্রুতা রেষারেষি চরমে ছিল ঠিকই, কিন্তু কখনোই কিন্তু সরাসরি যুদ্ধ বাঁধেনি। কেন বাঁধেনি যুদ্ধ? এই পারমাণবিক অস্ত্রের ভয়ে। কারণ কিউবা সংকটকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধার মতো হয়ে গিয়েছিল প্রায় অবস্থা। সেই জায়গা থেকে দুই রাষ্ট্র বোঝাপড়া করে তারা যুদ্ধ থেকে পিছিয়ে আসে শুধুমাত্র এই পারমাণবিক যুদ্ধের ভয়ে। তাই পারমাণবিক যুদ্ধের ভয় দুই দেশেরই ছিল এবং সেই ভয় থেকে তারা যুদ্ধ থেকে সরে আসছে এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা সমস্যা সমাধানে আগ্রহী হয়ে উঠেছিল এই সময় থেকে। তাই দাতাত রাজনীতির আবির্ভাব কিন্তু এই সময় থেকেই হচ্ছে। বহু মেরু রাজনীতির উত্থান। তা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হয় যে বিশ্ব দুটো মেরুতে ভাগ হয়ে যায়, একদিকে রাশিয়ার একটা মেরু আর অন্যদিকে আমেরিকার একটি মেরু, দুই মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় দেখা যায় যে অন্যান্য বিভিন্ন দেশ কিন্তু মাথাছাড়া দিয়ে ওঠে, যেমন এশিয়াতে চীনের উত্থান ঘটে, তা চীন কেন্দ্রিক একটা শক্তি জোটের আবির্ভাব ঘটে। আবার পশ্চিমী দুনিয়ায় আমরা দেখব যে ইংল্যান্ড, ফ্রান্স, তাদেরও কিন্তু শক্তির পুনরুত্থান ঘটছে। ফলে যে দ্বিমেরু ছিল বা ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে এক মেরু হয়, যেটা আমেরিকার সুপার পাওয়ারে পরিণত হয় এক মেরু, কিন্তু এগুলো আর থাকছে না, বরং সেই জায়গায় বহু মেরুতা দেখা দিচ্ছে, অনেক শক্তির উত্থান ঘটছে বিশ্বে। এরপরে দেখো রয়েছে গর্বাচভ অনুসৃত নীতি। গর্বাচভ কে ছিলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয় 1991 সালে, ঠিক সেই সময়ে রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন এই নিকিতা ক্রুশ্চেভ, এবং তার আগে ছিলেন এই গর্বাচভ। এই গর্বাচভ ব্যক্তি মানে রাষ্ট্রপতি হয়ে তিনি দুটি নীতি নিয়েছিলেন, এক গ্লাসনস্ত আর একটি ছিল প্রেস্তরিকা। এই গ্লাসনস্ত এবং প্রেস্তরিকা এই দুই নীতির উপরে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা নিয়েও আমি পরের এক ক্লাসে আলোচনা করব, এই গ্লাসনস্ত প্রেস্তরিকা। তাই এই নীতি দুটি নিয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি গর্বাচভ, তার এই অনুসৃত নীতি অর্থাৎ গ্লাসনস্ত প্রেস্তরিকা, এবং এই নীতি নেওয়ার ফলে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। বলা হয় যে ঠান্ডা লড়াইয়ের অবসানের প্রত্যক্ষ কারণ ছিল এই গ্লাসনস্ত প্রেস্তরিকা। এর মানে কি? এটা রুশ ভাষায় দুটি কথা। গ্লাসনস্ত মানে হচ্ছে মুক্ত মন, মন এখন থেকে মুক্ত হয়ে গেল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে যেটা তৈরি হয়েছিল সেখানে সাধারণ মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, নিজের মতামত জাহির করতে পারতো না সাধারণ মানুষ, মানুষের স্বাধীনতা ছিল না, সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র এখানে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এখন এই গর্বাচভ সিদ্ধান্ত নিলেন গ্লাসনস্ত, অর্থাৎ মুক্ত মন, মানুষের মনকে মুক্ত করে দেওয়া হলো, সে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পিছনে এটাই ছিল প্রথম কারণ, এই গ্লাসনস্ত। এর ফলে কি হয় যে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে একটা জাগরণ ওঠে জনগণের মধ্যে। তারা সমাজতান্ত্রিক যে সরকার সেই দেশে ছিল রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত, সেই সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে থাকে, এবং এই সোভিয়েত ইউনিয়ন থেকে তারা বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদ করতে থাকে। অর্থাৎ এই মুক্ত মন, এই নীতি নেওয়ার ফলেই কিন্তু এই সব কিছু ঘটছে। আরেকটি নীতি তিনি নিয়েছিলেন প্রেস্তরৈকা, অর্থাৎ অর্থনৈতিক পুনর্গঠন। তা আগে কি ছিল, সোভিয়েত ইউনিয়নের টোটাল যে দেশগুলো ছিল, অর্থাৎ 10টি দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন, সেই 10টি দেশের অর্থনীতি ছিল একটাই অর্থনীতি, একটাই মুদ্রা ব্যবস্থা, এবং রাশিয়া থেকে যেটাকে নিয়ন্ত্রণ করা হতো, এবং কমিকন বলে একটি অর্থনৈতিক ইউনিট তৈরি করা হয় সমস্ত দেশগুলোর একসাথে এদের অর্থনীতিকে পরিচালনা করার জন্য বা অর্থনৈতিক আদান প্রদানের জন্য। এখন এই কমিকনকে ভেঙে দেওয়া হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন করা হচ্ছে, অর্থাৎ নতুন অর্থনৈতিক নীতি নেওয়া হচ্ছে, যেখানে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিজের দেশের নিজ নিজ যে অর্থনৈতিক নীতি সেটা এখন থেকে এই নীতির দ্বারা পরিচালিত করতে পারবে বলা হয়। অর্থাৎ প্রেস্তরিকার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর যে অর্থনীতি সেটা স্বাধীন করে দেওয়া হয়, আর গ্লাসনস্তের মাধ্যমে মানুষের যে বাক স্বাধীনতার অধিকার সেটা ফিরিয়ে দেওয়া হয়। এবং এই নীতি দুটি নেওয়ার পরপরই দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নে একটা পরিবর্তনের ঝড় বয়ে যায়, এবং আগামীতে যে ইলেকশন বা নির্বাচন আসে সেখানে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটে, এবং প্রতিটা দেশের একটা করে জাতীয় সরকার তৈরি হয়, সোভিয়েত ইউনিয়ন মুক্ত একটি জাতীয় সরকার, এবং পরপরই প্রায় প্রতিটা দেশই এই সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে বেরিয়ে আসে। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল। তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরে, যে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ এবং সেখানে গর্বাচভ কতটা দায়ী, তার এই গ্লাসনস্ত প্রেস্তরিকাকে দিয়েই কিন্তু অ্যান্সার করতে হবে। এসব কোশ্চেন অ্যান্সার আমি যখন এমনি আলোচনা করব তখন আরো ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপনা করব। তো এখন মূল বিষয় হচ্ছে যে দাতাত, তার দাতাতের শেষ যেটা আমরা দেখলাম, সোভিয়েত ইউনিয়নের পতন, গ্লাসনস্ত প্রেস্তরিকা নীতি নিচ্ছেন গর্বাচভ, এবং তার ফলেই এর পতন ঘটছে। এর পতন ঘটলে তাহলে ঠান্ডা লড়াই আর থাকছে না। যখনই ঠান্ডা লড়াই আর থাকছে না তখনই দেখা দিচ্ছে দাতাত, অর্থাৎ এখন থেকে যা সমস্যা হবে
আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করবে। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার রাষ্ট্রপতি আমেরিকায় যান বিদেশ সফরে। আবার আমেরিকার যে রাষ্ট্রপতি সেই সময় ছিলেন বুশ, জর্জ বুশ। এই জর্জ বুশও কিন্তু তিনি রাশিয়া সফরে যান এবং দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবং জর্জ বুশ বলেন যে পৃথিবী অনেক অপেক্ষা করেছে, এখন ঠান্ডা লড়াইয়ের অবসান প্রয়োজন। অর্থাৎ আমেরিকা দৃপ্ত কণ্ঠে রাষ্ট্রপতি ঘোষণা করছেন, ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষণা করছেন। অর্থাৎ দাতাত রাজনীতির আবির্ভাবের জয়যাত্রা এখান থেকেই কিন্তু শুরু এবং এখনো চলছে। কোনো সমস্যা হলে দুই দেশের মধ্যে এখনো যে আলাপ আলোচনা হয় সেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে বা আন্তর্জাতিক রাজনীতির পরিভাষায় আমরা তাকে বলি দাতাত। দাতাত রাজনীতির উদ্ভবের কারণটাই হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। কারণ ঠান্ডা লড়াইয়ের অবসানের যে কারণগুলো রয়েছে সেগুলোই কিন্তু আবার দাতাত রাজনীতির উদ্ভবের কারণ। কারণ ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটছে এবং দাতাত রাজনীতির উত্থান ঘটছে। তাই ঠান্ডা লড়াইয়ের অবসানের জন্য যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোই আবার দাতাত রাজনীতির উদ্ভবের কারণ রয়েছে। তো এই হলো মূল বিষয়। একটু সারসংক্ষেপে তোমাদের যতটা পারি বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। এবার এর যে কোয়ালিটি অ্যান্সার সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সেই জায়গা থেকে নোট ডাউন করে নেবে। দাতাতের রাজনীতি। ঠান্ডা যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক রাজনীতির প্রধানতম মৌল উপাদান বলা হলেও এর চরিত্র বা গতিধারা কোনো একটি বিশেষ খাতে প্রবাহিত হয়নি। দুই মহাশক্তির সম্পর্কের মধ্যে প্রতিবন্ধকতার পাশাপাশি সহাবস্থানমূলক প্রবণতাও বিদ্যমান ছিল। প্রথম কয়েক বছরে সংঘাত ধাপে ধাপে চরমে উঠেছিল। ভি.কে. মালহোত্রা তার ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন, 60-এর দশকের শেষ দিক থেকে দুই মহাশক্তির নিরাপত্তা ও সামরিক সম্পর্কে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবর্তিত সম্পর্ককে নমনীয় সহাবস্থানমূলক অবস্থান বা দাতাত বলা চলে। এই ফরাসি শব্দটির অর্থ উত্তেজনার অবসান। দাতাত কোনো সমস্যার সমাধান বা মিত্রতা নয়, সাময়িক বিরতি মাত্র। তাই কোনো কোনো বিশ্লেষকের মতে এটা ছিল নিউ কোল্ড ওয়ার। এফ.এস. নর্থেস এবং এম.জে. গ্রিভ 100 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে বলেছেন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট থেকেই দাতাতের প্রথম সূত্রপাত লক্ষ্য করা গিয়েছিল। পারমাণবিক অস্ত্রের ভীতি এবং তার ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ও সমান দায়ী ছিল। মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঙ্গারের মতে দাতাত হল এ লং স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য পোস্ট ওয়ার পিরিয়ড। প্যারা করে আকস্মিকভাবে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির অভিঘাতে দাতাতের আত্মপ্রকাশ ঘটে। 60-এর দশকের মাঝামাঝি সময়ে চীন সোভিয়েত বিরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ব রাজনীতিতে চীন, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী সম্বন্ধ গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বের পূর্ণ সুযোগ নিতে সচেষ্ট হয়। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড চাপের সম্মুখীন হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধে অপরিসীম ব্যয় এবং অন্যদিকে জাপান ও ইউরোপীয় মিত্র দেশগুলির আর্থিক শ্রীবৃদ্ধির ফলে মার্কিন বাণিজ্যিক অবনতি সামাল দিতে সুদের হার বৃদ্ধি করা হয় এবং ফলস্বরূপ বিনিয়োগযোগ্য পুঁজির মাত্রা হ্রাস পেলে স্বাভাবিকভাবেই মার্কিন অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত হয়। এই পরিস্থিতিতে বিশ্বজনীন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ঘটে। রিচার্ড ক্রোকেট দ্য 50 ইয়ার্স ওয়ার গ্রন্থে বলেছেন, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় চাপের সম্মুখীন হয় এবং অন্যদিকে বিশ্ব সাম্যবাদী ব্যবস্থাও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। ফলে পূর্ব ও পশ্চিমী শক্তি গোষ্ঠীর অভ্যন্তরীণ সংহতিতে ফাটল দেখা দেয়। এফ.এইচ. হার্টম্যান তার দ্য রিলেশন অফ নেশন গ্রন্থে মন্তব্য করেছেন, সোভিয়েত ইউনিয়ন ও বিদেশ নীতিতে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছিল। পুঁজিবাদের সঙ্গে যুদ্ধ অনিবার্য। লেনিনের এই তত্ত্ব সাময়িকভাবে হলেও পরিত্যক্ত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠেছিল। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ICBMS ব্যালিস্টিক মিসাইল এর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছিল। আভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রশাসন বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর
চাপের সম্মুখীন হচ্ছিল। সোভিয়েত ইউনিয়নে একদলীয় আধিপত্য থাকায় রাজনীতিতে স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ ব্যাহত হয়নি। প্যারা করে দেখো, তৃতীয় বিশ্বের অধীন স্বাধীন দেশগুলি এবং তাদের জোট নিরপেক্ষতার তত্ত্ব দাতাতের আগমনের পথ অনেকটাই মসৃণ করে দিয়েছিল। অন্যদিকে পশ্চিমী শিবিরে ফ্রান্স মার্কিন আধিপত্যবাদ মেনে নিতে অস্বীকার করে। 1966 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি দ্য গল ফ্রান্সকে উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো থেকে বিযুক্ত করেন এবং একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি নেন। রিচার্ড ক্রোকেট মনে করেন তিনি আসলে একটি নতুন ইউরোপীয় ব্যবস্থা গড়ে তুলতে চাইলেন এবং তাতে রাশিয়াকে সম্পৃক্ত করতে এবং বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকৃত বিন্যাসে ছেদ টানতে চাইলেন। 1969 খ্রিস্টাব্দে পশ্চিম জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা উইলি ব্রান্ড পূর্ব ইউরোপে সাম্যবাদী শিবিরের সঙ্গে বোঝাপড়ার সিদ্ধান্ত নেন। এই নীতি ওস্ট পলিটিক্স নামে পরিচিত। এই নীতির মধ্যে তাদের আত্মপ্রতিষ্ঠার আভাস পাওয়া যায়, যাকে হেনরি কিসিঙ্গার জার্মান জাতীয়তাবাদের অনুবর্তন বলে অভিহিত করেছেন। প্যারা করে দেখো, দাতাতের সূচনা পর্বে দ্বিপাক্ষিক বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়েছিল। আমেরিকার ক্যাম্প ডেভিডে যৌথভাবে ক্রুশেভ ও মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার একটি ঐতিহাসিক চুক্তিতে স্থির করেন সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে। একেই বলা হয় ক্যাম্প ডেভিড স্প্রিট। প্রথম পর্বে 1963-তে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন পার্টিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি পিএনটিবিটি স্বাক্ষর করেছিল। 1968-তে স্বাক্ষরিত হয় নন প্রলিফারেশন ট্রিটি। একথা মনে করা অযৌক্তিক যে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ক্ষমতাসীন হয়ে ব্যক্তিগত উদ্যোগে দাতাত নীতির অবতারণা করেন, যদিও তিনি তার ভাষণে বলেন, আফটার এ পিরিয়ড অফ কনফরমেশন উই আর এন্টারিং অ্যান এরা অফ নেগোশিয়েশন। তবে দাতাত বলতে কখনোই সাম্যবাদ বিরোধিতার অবসান বোঝায় না। তার স্মৃতি কথায় তিনি লিখেছেন, 1947-এর মতোই 1968 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সাম্যবাদী শিবিরের হস্তক্ষেপ ও আগ্রাসন থেকে মুক্ত দুনিয়ার অস্তিত্ব বজায় রাখতে বদ্ধপরিকর। তাই দাতাত সাম্যবাদ বিরোধী বেষ্টনী নীতির বিচ্যুতি নয়। যদিও নিক্সন মনে করতেন কোনো বিশেষ ক্ষেত্রকে পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া অযৌক্তিক। প্যারা করে দেখো, দুই মহাশক্তির মধ্যে বোঝাপড়ার তিনটি দিক উল্লেখযোগ্য। প্রথমত সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতা, দ্বিতীয়ত সংকট মোচন ও নিয়ন্ত্রণ এবং তৃতীয়ত অস্ত্র সংকোচন। 1972 খ্রিস্টাব্দের মে মাসে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ও সোভিয়েত রাষ্ট্রপতি ব্রেজনেভ একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন, যার পরিণতি ছিল স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশনস ট্রিটি সল্ট 1। এই সম্মেলনে মহাকাশ অনুসন্ধান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই বিষয়গুলির চরিত্র ছিল অরাজনৈতিক। এছাড়া গঠিত হয় মার্কিন সোভিয়েত যৌথ বাণিজ্যিক কমিশন, যার উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে সোভিয়েত ইউনিয়ন যে ঋণ নিয়েছিল তা পরিশোধের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহ করবে বলে ঠিক হয়। অর্থনৈতিক দিক থেকে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন লাভবান হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার সম্পর্ককে স্বাভাবিক করার প্রক্রিয়াকে অব্যাহত রাখতে 1973-এর জুন মাসে সোভিয়েত প্রধান ব্রেজনেভ ওয়াশিংটনে এবং 1974-এর নভেম্বরে নতুন মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড রাশিয়ায় সরকারি সফরে আসেন। প্যারা করে দেখো, ইউরোপীয় রাজনীতিতেও দাতাতের প্রভাব পড়েছিল। 1970-এর আগস্টে পশ্চিম জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং এর মাস 6 পরে পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। 1971-এর সেপ্টেম্বরে পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি, পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে চুক্তি স্বাক্ষর করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ও ভৌগোলিক স্থিতাবস্থা বজায়ের অঙ্গীকার করে। এই সময়ে 1975 খ্রিস্টাব্দের জুলাইয়ে আহুত হেলসিঙ্কি সম্মেলন ও হেলসিঙ্কি চুক্তি দাতাতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত এই সম্মেলনে
ইউরোপ ও উত্তর আমেরিকার 35টি দেশের প্রতিনিধিরা যোগদান করেছিলেন। চুক্তি অনুসারে কমিউনিস্ট রাষ্ট্রগুলির সরকার নিজ নিজ দেশের জনসাধারণকে মানবাধিকার ভোগ করার অধিকার প্রদান করতে স্বীকৃত হয়েছিল। ভি কে মালহোত্রা মনে করেন দুটি মহাশক্তিও পরস্পরের কাছে এসেছিল, যার ফলশ্রুতি জুলাই মাসে মহাকাশ গবেষণার ক্ষেত্রে যুগ্ম মিশন অ্যাপোলো সৌজ। প্যারা করে দেখো, মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের আমলে মানবাধিকার বিষয়ে তার মুক্ত কূটনীতি বা ওপেন ডিপ্লোম্যাসি ঘোষণা এবং সল্ট 2 চুক্তির বিষয়ে তার মতপার্থক্যের কারণে দাতাতের সংকট ঘনীভূত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র অনুসৃত দাতাত নীতির যৌক্তিকতা নিয়ে প্রখ্যাত মার্কিন কূটনীতিজ্ঞ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিগনিউ ব্রিজনস্কি ভিন্ন মত পোষণ করায় পররাষ্ট্র বিভাগ ও জাতীয় নিরাপত্তা পরিষদের বিরোধ দেখা দেয়। ব্রিজনস্কি মনে করতেন দাতাতের ফলে বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রতিপত্তি সংকুচিত হয়েছে এবং প্রাকারান্তরে রাশিয়ার শ্রীবৃদ্ধি ঘটেছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতি সংঘাতপূর্ণ হয়েছে। এই অঞ্চলকে এরা অফ ইনস্টাবিলিটি বলা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি সোভিয়েত প্রভাব প্রতিরোধের জন্য বলিষ্ঠ নীতি অনুসরণের সুপারিশ করেন। তার প্রস্তাবিত রণকৌশল ছিল প্রথমত চীন মার্কিন সম্পর্কের উন্নতি ঘটিয়ে চীনকে সোভিয়েত বিরোধী কাজে প্ররোচনা দান, দ্বিতীয়ত আফ্রিকা থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ডে সোভিয়েত হস্তক্ষেপ প্রতিরোধ এবং তৃতীয়ত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সংকোচন, চতুর্থত পূর্ব ইউরোপে বিক্ষুব্ধ গোষ্ঠী ও ব্যক্তিদের উৎসাহদান ও মানবাধিকারের দাবির প্রতি সমর্থন, পঞ্চমত সামরিক আয়োজন বিশেষত ক্ষেপণাস্ত্র বৃদ্ধি করা। মনে রাখা দরকার ব্রিজিনস্কি ছিলেন সোভিয়েত বিরোধী ও সাম্যবাদ বিরোধী রণনীতির মুখ্য প্রবক্তা। দ্বিতীয় পর্যায়ের ঠান্ডা যুদ্ধের তত্ত্বগত ভিত্তি তার ধ্যান ধারণায় পরিস্ফুটিত হয়েছিল। 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য গ্র্যান্ড ফেলিওর, দ্য বার্থ অ্যান্ড ডেথ অফ কমিউনিজম ইন দ্য 20th সেঞ্চুরি গ্রন্থে তিনি লিখেছেন, মতাদর্শ হিসাবে সাম্যবাদ ব্যর্থ হয়েছে এবং প্রশাসন পরিচালনায় তা অনর্থক। তিনি এই বলে সতর্ক করেছেন যে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর রাশিয়া তার চিরায়ত প্রতিক্রিয়াশীল ও দমনমূলক কার্যকলাপ চালিয়ে যেতে চাইবে। প্যারা করে দেখো, সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতিও দাতাতের রাজনীতিকে সংকটের মুখে ফেলে দিয়েছিল। 70-এর দশক থেকেই তৃতীয় বিশ্বের রাজনৈতিক সংকটের প্রতিবিম্ব ছিল অ্যাঙ্গোলা, তবে মার্কিন স্বার্থের পক্ষে অ্যাঙ্গোলার গুরুত্ব তেমন ছিল না। উপরন্তু ভিয়েতনামে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাগ্রস্ত ছিল। বর্ণ বৈষম্যবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেকে যুক্ত করতে চায়নি। সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের রাজনীতিতে নিজস্ব প্রভাব ও মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল। রাশিয়ার আশঙ্কা করেছিল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র আতাতের মাধ্যমে তাকে কোণঠাসা করতে চাইছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে অ্যাঙ্গোলার সংকটকে বিচার করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নীতি নেয়। প্যারা করে 1979 খ্রিস্টাব্দে আফগানিস্তান ও ইরানের ঘটনা প্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে, ফলে দাতাত বিপন্ন হয়ে পড়ে। অ্যাকচুয়ালি এখানে দুটো তিনটে প্যারায় শেষে দেখানো হচ্ছে যে দাতাতেরও কিন্তু ক্রাইসিস দেখা দিয়েছিল। আন্তর্জাতিক বোঝাপড়ার কথা বলা হলেও আমেরিকান এক রাষ্ট্রপতি তার দৃষ্টিভঙ্গিতেই বা তার রুশ বিরোধিতার কারণে, সোভিয়েত বিরোধিতার কারণে দাতাত সংকটের মধ্যে পড়ে। ইতিমধ্যে ইথিওপিয়া ও সোমালিয়াতে সংঘর্ষকে কেন্দ্র করে মার্কিন সোভিয়েত মতবিরোধ দেখা দেয়। তবে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন সশস্ত্র হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছিল। প্রখ্যাত লেখক হ্যারি গেলমান তার দ্য ব্রেজনেভ পলিট ব্যুরো অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দাতাত বা দান্তাত গ্রন্থে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দুই ধরনের উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় আশঙ্কিত হয়ে পড়ে। 1980-তে মস্কোয় অনুষ্ঠিত অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান, ইরান, লিবিয়া যৌথভাবে আফগানিস্তানের বিরোধীদের সহায়তা দিতে শুরু করে এবং শেষ পর্যন্ত 1988 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। প্যারা করে দেখো, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করার এক মাসের মধ্যেই মুসলিম জগতে বিশেষত পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। 1980 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি মার্কিন
কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি কার্টার, জিমি কার্টার একটি ঘোষণা উপস্থাপিত করেন যা কার্টার ডক্টরিন নামে পরিচিত। তিনি আশঙ্কা করেছিলেন সক্রিয় প্রতিরোধ নীতি ঘোষণা না করলে সমগ্র অঞ্চলটি সোভিয়েত আগ্রাসনের সম্মুখীন হবে। এর সূত্র ধরে সামরিক খাতে ব্যয় 3% থেকে বাড়িয়ে 5% করা হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ ও বিমান মহড়া শুরু হয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সামরিক অবস্থানের পরিধি বৃদ্ধি পায়। নিক্সন চেয়েছিলেন প্রত্যক্ষ হস্তক্ষেপ নীতি গ্রহণ না করে আঞ্চলিক শক্তির মাধ্যমে মার্কিন স্বার্থ সংরক্ষণ। অন্যদিকে আইজেনহাওয়ার মধ্যপ্রাচ্যে প্রত্যক্ষ মার্কিন হস্তক্ষেপ নীতি প্রবর্তন করেছিলেন। কার্টার সেই নীতিতেই ফিরে গেলেন। তাই রিচার্ড ক্রোকেট মনে করেন কার্টার ঘোষণায় নিক্সন ঘোষণার বিচ্যুতি ঘটেছিল এবং 1957 খ্রিস্টাব্দের আইজেনহাওয়ার ঘোষণার প্রত্যাবর্তন ঘটেছিল। সুতরাং এইসব ঘটনা প্রবাহের মাধ্যমেই দাতাত নীতির বিপর্যয় ও ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা হয়েছিল। 1980 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান প্রত্যক্ষ হস্তক্ষেপ নীতিকে আরও এগিয়ে নিয়ে গেলে দাতাতের অস্তিত্ব পুরোপুরি বিপন্ন হয়ে পড়ে। তো এখানে শেষ যে চারটি প্যারাতেই কিন্তু দাতাতের যে সংকট দেখা দিচ্ছে এবং ঠান্ডা লড়াই পুনরায় নতুন করে মাথাচাড়া দিচ্ছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। এখন দেখো শেষ প্যারাতে কি বলা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে দাতাতের প্রভাব ছিল সুদূরপ্রসারী। দীর্ঘকাল ধরে চলা অসহনীয় স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল দাতাতের মাধ্যমে। এর ফলে অনেক ক্ষেত্রে সিয়াটো সেন্টোর মতো সামরিক জোটগুলি অদৃশ্য হয় এবং ন্যাটো বা ওয়ারাসের মতো চুক্তিগুলি প্রাসঙ্গিকতা হারায়। যদিও ন্যাটোর বিলুপ্তি ঘটেনি, সোভিয়েত মার্কিন সম্পর্কের দ্রুত ক্রমাবনতি চীন মার্কিন, পূর্ব পশ্চিম ইউরোপ, সোভিয়েত পশ্চিম ইউরোপ, আমেরিকা পূর্ব ইউরোপ, চীন সোভিয়েত ও সোভিয়েত জাপান সম্পর্কগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিল। অন্তিম পর্বের দাতাত আঞ্চলিক সংঘর্ষ ও বিরোধগুলির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দাতাতের সাফল্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নির্জোট আন্দোলনের প্রাসঙ্গিকতা সাময়িকভাবে হলেও লুপ্ত হয়েছিল। দাতাত আন্তর্জাতিক সম্পর্ক তথা বিশ্ব রাজনীতিতে আইডিওলজিশন বা আদর্শায়িতকরণের অবসান ঘটিয়েছিল। সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ বা পুঁজিবাদের মতো আদর্শগুলি আর প্রধান রাষ্ট্র সমূহের বিদেশ নীতি পরিচালনার মূল চালিকা শক্তি হিসেবে রইল না। দাতাদের একটি সুদূর প্রসারী ফল ছিল 1990-এর 3রা অক্টোবর 2 জার্মানির মিলন। ওই বছরেই নভেম্বরে প্যারিস শীর্ষ বৈঠকে অন্যান্য ঐক্য ও সংযুক্তিকরণকেও বাস্তব রূপ দান করেছিল। ইউরোপীয় ঐক্য ও সংহতিও মজবুত হয়। যে আর্থিক শক্তি যুদ্ধ উপকরণ তৈরিতে ব্যবহৃত হতো তা ব্যবহার হতে শুরু করে অর্থনৈতিক কল্যাণের জন্য। অনেকের মতে দাতাত সমাজতন্ত্রের সংকটকে ঘনীভূত করেছিল এবং সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বিকল্প প্রভুত্ববাদ তথা ইউনিপোলারিজমের জন্ম দিয়েছিল। এই ছিল দাতাত রাজনীতির উদ্ভবের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের 5 নম্বরের সমস্ত টিকা প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং ডিএসসিসি 13 পেপারেরও সমস্ত 5 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া আছে। ডিএসসিসি 15 পেপার চীনের ইতিহাসের উপরেও সমস্ত 5 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো তোমরা প্লে লিস্ট থেকে অ্যান্সারগুলো সংগ্রহ করতে থাকো। তোমাদের 20 নম্বরের প্রশ্ন উত্তরগুলো খুব দ্রুত একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।